একজন সাংসদকে বলছেন যে তার বাড়ির একটা পার্ট ইললিগাল। আমি ধরে নিচ্ছি অভিযোগটা সঠিক। আমার বক্তব্য যে এতদিন আপনারা ঘুমাচ্ছিলেন। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্দেশ অনুযায়ী অভিষেকের বাড়ি ভেঙে দেওয়ার নোটিশে মমতা ফিরহাদ দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। নীলাঞ্জনের দাবি ফিরহাদ এখন চাপে। অভিষেকের বাড়ি ঘিরে কাটমানি, ক্ষমতার প্রদর্শন আর জনরোষ সব মিলিয়ে বিষয়টা এখন রাজনৈতিক বিস্ফোরণ। তিনি বলেন, মানুষ বাড়িটাকে শুধু বাড়ি হিসেবে দেখছে না, ক্ষমতার প্রতীক হিসেবেও দেখছে। বাউন্সার কাণ্ড থেকেও খুব বেড়েছে বলেই দাবি। ভবিষ্যতে সাধারণ মানুষের মতো জীবনযাপনই কি একমাত্র রাস্তা? কিন্তু এতদিন বিলাসবহুল জীবনযাপনের পর কিভাবে পারবে তা অভিষেক? নীলাঞ্জন দা, আসবো একটা খুবই সিগনিফিকেন্ট প্রসঙ্গে। অভিষেক ব্যানার্জির বাড়ি ভাঙা হচ্ছে বা সিল করা হচ্ছে, এটা কি কোনোভাবেই থামানো যেতে পারে? দেখুন, এই পুরো জিনিসটা কেন হচ্ছে বা কে এটা আবিষ্কার করলো যে অভিষেক ব্যানার্জির বাড়ি নির্মাণের ক্ষেত্রে কিছু গলদ থাকতে পারে, এটা আমাদের কাছে পুরোটাই অস্পষ্ট। কারণ কেন এই জিনিসটা করা হচ্ছে, কারণ অভিষেক ব্যানার্জি একজন 3 বারের সাংসদ। তিনি বারবার তার ইলেকশন অ্যাফিডেভিট ফাইল করেছেন, তো সেখানে তো সবকিছু ডিক্লারেশন দিতে হয় যে তার কি সম্পত্তি, স্থাবর অস্থাবর কি আছে, সমস্ত কিছু দিতে হয়। তিনি ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করেন, সেখান থেকে আমরা দেখতে পারি। তো তারপরেও যাদের মনে হচ্ছে যে তার বাড়ির কোনো একটা বেআইনি নির্মাণ হয়েছে, তো সেই জিনিসটা একটা তদন্ত সাপেক্ষ ব্যাপার। একই সাথে আমরা সোশ্যাল মিডিয়া যেগুলো দেখতে পাচ্ছি, একটা লিস্ট অফ নেমস, সব পৃথিবীর যেখানে যত অভিষেক ব্যানার্জি আছে তাদের বাড়ি, তার সম্পত্তি, সেগুলো তল্লাশি হচ্ছে। এটা একটা খুবই একটা অদ্ভুত একটা বিষয়। একটা রিজিম চেঞ্জ হয়েছে, তারপরে একটা পলিটিক্যাল পার্টি, অপোজিশন, প্রিন্সিপাল অপোজিশন পার্টি, তার লিডারকে এরকম ভাবে হেনস্থা করা হচ্ছে বলেই আমার মনে হয়। এই জিনিসটা কোনো না কোনো একটা জায়গা থেকে কারোর না কারোর নির্দেশে তো হচ্ছে। এটা সরকারের নির্দেশে হতে পারে বা এটা জাস্ট একটা মিসচিফ হতে পারে, কিন্তু পুরো জিনিসটার দিকে আমাদের নজর থাকবে। অভিষেকের বাড়ি ভাঙার নোটিশ দেওয়ায় মমতা ফিরহাদের ওপর খুবই ক্ষুব্ধ। মেয়র পদে থাকার জন্য ফিরহাদকে বিজেপি সরকারের কথা মেনে চলতে হচ্ছে। তাহলে ফিরহাদের জন্য এখন সবচেয়ে ভালো উপায় কি? কেএমসি থেকে পদত্যাগ করা? দেখুন, সেটা ফিরহাদ হাকিম মাননীয় মেয়র এবং বিধায়ক, তিনি কি করবেন সেটা তার ব্যাপার। কিন্তু তিনি পাবলিকলি যেটা বলেছেন যে তিনি এই পুরো বিষয়টা সম্বন্ধে তিনি অবগত নন। তিনি বলেছেন যে এই যে মানে এই বাড়ি ঘর দুয়ারের এই ব্যাপারগুলো, নতুন বিল্ডিং স্যাংশন বা কোনো বেআইনি নির্মাণ, সেগুলো তদারকি করা, এই পুরো জিনিসটা কেএমসির বিল্ডিং ডিপার্টমেন্ট করে, সেটা মেয়রের অফিসে আসে না। মেয়র বা পুরো যে ইলেক্টেড মেম্বার্স যারা কাউন্সিলার্স, তারা পলিসি ডিসিশনস নেন, তারা মাসে একদিন করে বোর্ড মিটিং করেন বা মেয়র সমস্ত পলিসি ইমপ্লিমেন্টেশন গুলো হচ্ছে কিনা সেটা দেখেন। কিন্তু মানে একদম ডে টু ডে অ্যাফেয়ার্স, একদম যেটাকে বলা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য মানে সিভিক অ্যামিনিটিস, সেই পুরো জিনিসটা কিন্তু হয় হচ্ছে কমিশনারের নির্দেশে। এবং আপনি জানেন কমিশনার একজন গভর্নমেন্ট এমপ্লয়ি, তিনি একজন গভর্নমেন্টের অফিসার। তো তাদের নির্দেশে বিল্ডিং ডিপার্টমেন্টের একটা নোটিশ গেছে, সেটাও গেছে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির নামে, যেই কোম্পানিতে অভিষেক ব্যানার্জি এক্স ডাইরেক্টর। তো এই পুরো জিনিসটা কিভাবে জিনিসটা একটা সমাধান সূত্র বেরোয়, সেটার দিকে আমাদের সকলের নজর থাকবে। কিন্তু দলগত হিসেবে এই জিনিসটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। এবং আপনি যেটা বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষুব্ধ, এরকমও কোনো কিছু খবর আমার কাছে নেই। কিন্তু পুরো জিনিসটাতে একটা অশান্তি সৃষ্টি করার একটা চেষ্টা আমি নোটিস করছি, একটা ষড়যন্ত্র এই জায়গায় দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেস ইউনাইটেড নয়, এইরকম একটা বার্তা যাতে জনমানুষে যাতে চলে আসে, বাংলার মানুষের সামনে আসে, অন্যান্য তৃণমূল কংগ্রেস পার্টি কর্মীদের মধ্যে, নেতাদের মধ্যে আসে, সেই জিনিসটা একটা প্রচেষ্টা বলে আমার মনে হয়। নীলাঞ্জন দা, এখানে একটু আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, এই যে ফিরহাদ হাকিম বলেছে যে মেয়র শুধুই পলিসি মেকিং একটা কনস্টিটিউশনাল চেয়ার, ইট ডাজ নট টেক পার্টিসিপেট ইন দ্য এক্সিকিউশন অফ এনি অ্যাক্টিভিটি, এটা কি খুব একটা ঠিক? আমরা বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে সুব্রত মুখার্জি, বিভিন্ন ধরনের মেয়রদের দেখেছি, তারা কিন্তু বিভিন্ন অ্যাক্টিভিটিস এক্সিকিউট করেছে, সেটাকে সাকসেসফুলি করেছে। নট অনলি policy making এ ইনভলভ ছিল, but they also translated that into completion. সেখানে কি ফিরহাদ হাকিমের এই কথাটা দাঁড়াচ্ছে? বলতে চেয়েছেন যে রুটিন যেই কাজকর্মগুলো, সেগুলো মানে একটা সেগুলো অফিসার্সরা করেন, সেইটা তিনি বলতে চেয়েছেন। এবং তিনি বলছেন সেটা তিনি জানেন না। এবার প্রশ্নটা এটা হওয়া উচিত, উনি নাই জানতে পারেন, নোটিশটা গেছে সেটা উনি অবগত নাই থাকতে পারেন, কিন্তু বিইং দ্য হেড অফ কেএমসি,
উনি তো এই প্রশ্নটা আজকের দিনে করতেই পারেন যে হুম। একজন ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ তার হুম। বাড়িতে বা তার প্রপার্টি সেই রিলেটেড কোনো কোয়েশ্চেন যদি রেজ হচ্ছে, সেটা কেন একবার তার অফিস, মেয়রের অফিসের মারফত সেই জিনিসটা গেল না? সেইটা তো একটা প্রশ্ন তিনি করতেই পারেন, কিন্তু এটা তার জুরিসডিকশন, তিনি কি করবেন? কারণ তিনি, আমার মনে হয়েছে তিনি যেই বক্তব্যটা রেখেছেন সেটা খুবই মানে একদমই টেকনিক্যালিটির জায়গা থেকে বলেছেন যে এই জিনিসগুলো মেয়র দেখে না, এগুলো কমিশনার দেখেন, তো সেই বা বিল্ডিং বিভিন্ন যে ডিপার্টমেন্ট তারা দেখেন। তো তার কথার মধ্যে এই জিনিসটা আমি নোটিস করেছি। আমার মনে হয় ফিরহাদ হাকিম সাহেব অত্যন্ত সিনিয়র লিডার, তার একবার দেখে নেওয়া উচিত, মানে কলকাতা কর্পোরেশনের ভেতরে তার একবার দেখে নেওয়া উচিত। আপনার কি মনে হয় অভিষেক ব্যানার্জির বাড়ি ভাঙার এই পরিকল্পনার পেছনে কারা রয়েছে? কেএমসি তে থাকা টিএমসির ভেতরের লোকেরা কি এখন বিজেপি সরকারকে গোপন তথ্য দিচ্ছে? আমি জানি না, কারণ এই তথ্যগুলো, একটা বাড়ির সম্বন্ধে যা তথ্য, সেটা তো একটা পাবলিক ইনফরমেশন, এগুলো তো পাবলিক ডোমেনে আছে। এবার প্রশ্নটা এটা উঠতে পারে যে কেন একটা রেজিম চেঞ্জ হওয়ার পরেই কেন অভিষেক ব্যানার্জির কাছে নোটিশটা যাচ্ছে? এতদিনও তৃণমূল কংগ্রেস ছিল কেএমসিতে, আজকেও টিএমসি আছে কেএমসিতে, কিন্তু এতদিন গভর্নমেন্টে ছিল তৃণমূল, স্টেট গভর্নমেন্টে ছিল তৃণমূল, আজকে নেই। এবং আজকেই অভিষেক ব্যানার্জির বাড়ির একটা পোর্শন সেটা কোয়েশ্চেনেবল হয়ে গেল, এটা খুব অদ্ভুত লাগছে আমার কাছে। এই বিষয়টাই অদ্ভুত। যদি ইফ আ পার্ট অফ হিজ বিল্ডিং অর হোয়াট এভার প্রেমাইস, সেটা যদি ইল্লিগাল হয়, সেটা আগের দিনও ইল্লিগাল ছিল, তখন কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? এবং ফিরহাদ হাকিমের কথা শুনে তো মনেই হচ্ছে যে তিনি কোনো রাজনৈতিক কিছু চাপিয়ে দেন না তার কর্মচারীদের, অফিসার্সদের ওপর। তো তাহলে তারা এর আগেই স্পাইনটা দেখাননি কেন, সেটা আমার প্রশ্ন থাকবে। নীলাঞ্জন দা, এখানে একটা ছোট্ট প্রশ্ন আমি করতে চাই, যেটা আপনি বললেন যে রেজিম চেঞ্জ হওয়ার পরেই কেন এই প্রশ্নটা উঠছে এবং তার আগে উঠছে না। স্বাভাবিকভাবে, এবং যদি আমরা বলি অভিষেক ব্যানার্জির বাড়ি নিয়ে কোয়েশ্চেন কে করতে পারতো? শাসক দলই করতে পারতো। আর শাসক দলের সুপ্রিমো কে ছিলেন? আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি, যিনি ওনার পিসি ছিলেন। এবং ধরেই নেওয়া যায় এই সম্পর্কের টানাপোড়েনের মধ্যে কখনো কি উনি অভিষেক ব্যানার্জির বাড়ির ওপর কি আঙুল তুলতে পারতেন? না, এটা মমতা ব্যানার্জি করার কাজ নয়। তো আমি তো বলছি যে এই অফিসার আজকে চিঠি পাঠিয়েছেন, আজকে নোটিশ পাঠিয়েছেন একজন মাননীয় সাংসদকে, তিনি আজও সাংসদ, একজন সাংসদকে বলছেন যে তার বাড়ির একটা পার্ট ইললিগাল। আমি ধরে নিচ্ছি অভিযোগটা সঠিক। আমার বক্তব্য যে এতদিন আপনারা ঘুমাচ্ছিলেন না, কিসের ভয় ছিল আপনাদের? কারণ আপনাদের ওপর তো কোনো রাজনৈতিক চাপ যে নেই, সেটা তো ফিরহাদ হাকিমের বক্তব্য থেকে স্পষ্ট, যে তিনি এটা সম্বন্ধে জানেনও না এবং এই জিনিসগুলো রুটিন কাজকর্ম বলে তিনি এটাকে আখ্যায়িত করেছেন। তো যেটা রুটিন কাজকর্ম, তো এতদিন ওয়াই ওয়াজ ইট নট রুটিন? এতদিন এই জিনিসটা কেন করা হয়নি? এই প্রশ্নটার উত্তর এই অফিসার্সদের দিতে হবে, নাকি আজকেই অফিসার্সদের রাজ্য সরকারের, বর্তমান রাজ্য সরকারের ওপরের কিছু চাপ তাদের ওপর কাজ করছে, সেটা আমি জানতে চাইবো। কেএমসি পূর্ব অনুমোদন এবং বিল্ডিং প্ল্যানের অনুমোদন চাইছে। ফিরহাদ হাকিম ভাবছে যে যদি অভিষেক ব্যানার্জি সেই সব অনুমোদনগুলো কেএমসি কে জমা দেয়, সেখানে যেখানে সে নিয়ম লঙ্ঘনের অনুমতি দিয়েছিল, তাহলে অবৈধ অনুমোদন দেওয়ার জন্য ফিরহাদ হয়তো জেলে যেতে পারে। আর যদি বিল্ডিংটি আইনি অনুমোদন ছাড়াই তৈরি করা হয়, তাহলে অভিষেক ব্যানার্জি সমস্যায় পড়বে। এটা দুজনের জন্যই খুব জটিল একটি পরিস্থিতি। তাহলে মমতা ব্যানার্জি কেন শুধু ফিরহাদ হাকিমকেই দোষারোপ করছেন? মমতা ব্যানার্জি কাউকে দোষারোপ করেছেন বলে প্রথমত আমি জানি না। দ্বিতীয় কথা হচ্ছে যে ফিরহাদ হাকিম তিনি মেয়র থাকাকালীন যদি একটা পারমিশন, এবং সেই পারমিশনটা যদি নিয়ম বহির্ভূতভাবে দিয়ে থাকা হয়, তো তাহলেও যেই সমস্ত আধিকারিকরা এটার মধ্যে জড়িত ছিল তাদেরকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। আর যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় উইদাউট এনি পারমিশন যদি বাড়িটা নির্মাণ করে থাকে, তাহলেও এতদিন কেন সেই জিনিসটা মানে কারোর নজরে আসেনি, বা তাদের এতদিনও কেন টনক নড়েনি, এই প্রশ্নটা থাকবে। আপনার কি মনে হয় কেন অভিষেক ব্যানার্জির বাড়ি সাধারণ মানুষ এবং বাংলার রাজনীতিবিদদের মধ্যে আলোচনার এমন একটি আকর্ষণীয় বিষয় হয়ে উঠেছে? সব রাজনীতিবিদদেরই কি বিলাসবহুল বাড়ি আছে, অভিষেকের বাড়ি কেন? অনেকেরই তো বিলাসবহুল বাড়ি আছে, অভিষেক ব্যানার্জির বাড়ি নিয়ে সব হঠাৎ করেই এত। এটাকে আমি খ্যাতির বিড়ম্বনাই বলবো। অভিষেক ব্যানার্জি বাংলায় মানে যারা আছেন সেই ভিভিআইপি দের মধ্যে প্রথম 2-3 জনের মধ্যে আসেন। তো সেই জায়গাতে তার বাড়ি,
তার বাড়ি তৈরির ক্ষেত্রে কোনো অসঙ্গতি আছে কিনা, তার বাড়িটা কিরকম দেখতে, ভেতরটা কিরকম দেখতে, এই নিয়ে মানুষের একটা কৌতূহল থাকতেই পারে। আমি জানি এটা মানে এতদিন শুভেন্দু অধিকারী সাহেব তিনি বিরোধী দলনেতা ছিলেন, তার বাড়ির সামনেও অনেকে অনেক রকমের ঝুট ঝামেলা করেছে, সেখানেও অনেক রকমের আছে, বা শুভেন্দু অধিকারীর কতগুলো পেট্রোল পাম্প আছে, এইসব নিয়েও মানুষের মধ্যে কিন্তু চর্চা ছিল। তো দেখুন, যারা রাজনীতি করেন এবং যারা একটা মানে একটা স্টেবল একটা জায়গায় থাকেন, তাদেরও কিছু ব্যবসা বাণিজ্য থাকে, তাদের নিজস্ব কিছু ঘরদুয়ার তাদের থাকতে পারে। এটাকে নিয়ে এত মানে প্রবলেম, মানে এত আলোচনা করা, এত আলোড়ন সৃষ্টি করার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। গ্রামে গঞ্জে যান, মানে এমন করাপশন করেছে কিছু কিছু নেতা অ্যাক্রস পার্টি লাইন, আমি বলছি, তাদের এক একজন গ্রাম প্রধান, তাদের মানে বিলাসবহুল বাড়ি দেখলে আপনার চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে একজন 3 বারের সাংসদ, তার একটা বাড়ি দেখতে সুন্দর, আমরা সবাই যাই যখন আমরা দেখি বাড়িটা, তো একটা ভালো বাড়ি, কিন্তু আমরা ভুলে যাচ্ছি আমরা সেই বাংলায় বাস করছি যেখানকার মুখ্যমন্ত্রী এতদিন অব্দি একটা টালির চালের বাড়িতে থাকতেন। তো সেই জিনিসটা তো আলোচনা হতো, সেটাও তো সারা ভারতে আলোচনা হতো যে মমতা বন্দ্যোপাধ্যায়, যার একটা 50 বছরের রাজনৈতিক ক্যারিয়ার, সে একটা কি করে একটা টালির চালের বাড়িতে থাকেন। তো এই জিনিসগুলো নিয়ে আলোচনা মানুষের মধ্যে একটু ইন্টারেস্ট থাকতেই পারে, সেটাকে মানুষকে আমি দোষ দেবো না। মানে এক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে সেটাকে নিয়ে তার তার মানে একটা পলিটিক্যালি তাকে পারসিকিউট করার জন্য তার গোটা ফ্যামিলি লাইফটাকে একটা প্রশ্নের সম্মুখীন একটা ফেলা হচ্ছে, সেটা খুব ডেঞ্জারাস। এটা থেকে আমাদের বিরত থাকা উচিত। অভিষেক ব্যানার্জির বাড়িটি একটি বিড়ম্বনার বিষয় ছিল, কারণ ঘটনাটি টিএমসি ক্ষমতায় আসার পর ঘটেছিল এবং মানুষ বাড়িটিকে টিএমসির কাটমানি সংস্কৃতির প্রতীক হিসেবে দেখত। এটা কোনো মানে প্রশ্নটাই দাঁড়ায় না, কারণ তৃণমূল যখন ক্ষমতা এসেছিল অভিষেক ব্যানার্জি 22 বছর বয়স ছিল, তো তারপরেই তিনি বাড়িঘর দোয়ার তৈরি করবেন, এটাই খুবই স্বাভাবিক। তো যাই হোক, তার কারণ তৃণমূলে আসার পরে তার বিয়ে হয়েছে, তার সন্তান হয়েছে, এবার মানে কেউ যদি বলে যে কেন তার আগে তার বউ ছিল না, তো একই রকম ভাবে তারপরেই তার বাড়িতে তিনি তৈরি করেছেন, এটা কোনো প্রশ্ন না। এখন তিনি বাড়ি তৈরি করেছেন, বাড়ি তৈরির ক্ষেত্রে যদি কোনো রকমের কোনো অসঙ্গতি থাকে, কাগজপত্রে কোনো অসঙ্গতি থাকে, সেটা একটা লিগাল ইস্যু, সেটাকে সেটেল করে নেওয়া উচিত। এটা একটা সিভিক ম্যাটার, আমি মনে করি সিভিক লিগাল ম্যাটার। সেই জিনিসটা অ্যাট দ্য মানে অ্যাপ্রোপ্রিয়েট ফোরাম এই জিনিসটা সেটেল করে নেওয়া উচিত। অভিষেক ব্যানার্জির স্ত্রী রুচিরা ব্যানার্জি এবং বাচ্চারা সেখানে থাকছে, তারা কোথায় চলে যাবে যদি বাড়িটা ভেঙে দেওয়া হয়? একদমই বাড়ি, প্রথম কথা আমি নোটিশটা দেখলাম যে গোটা বাড়িটা যে একটা ইল্লিগাল সেরকম বলা হয়নি, সেখানে নাকি কিছু ইল্লিগাল কনস্ট্রাকশন করা হয়েছে, এইরকম একটা অভিযোগ। এবং বলা হয়েছে যদি কিছু ইল্লিগাল থাকে সেই জিনিসটা যেন তিনি নিজে মানে স্বতঃস্ফূর্ত ভাবেই ভেঙে দেন, এরকম একটা বলা হয়েছে। তো আমার বক্তব্য হচ্ছে সেই জিনিসটা তো কাগজে আমরা দেখব যে অ্যাকচুয়ালি কি দিচ্ছেন, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তার অফিসের তরফ থেকে সেই জিনিসটাকে সাবমিট করা হবে। কিন্তু যেরকম ভাবে তার ফ্যামিলি মেম্বার্স, একটা তো ছোট্ট বাচ্চা, মানে আমার মনে 5 বছরও বয়স হয়নি, একটা 5 বছর আর একটা বোধহয় 10-12 বছর, সেই বাচ্চাগুলোকে এরকম ভাবে ব্যতিব্যস্ত করা, তারা পড়াশোনা করতে যেতে পারছে না, স্কুলে যেতে পারছে না, তাদের মা বেরোতে পারছে না, এইভাবে মানুষে ওখানে গিয়ে এবং যেরকম ভাবে কিছু, আমি সাংবাদিক তাদের বলতে রাজি নই, তারা যেরকম ভাবে বাড়ির সামনে গিয়ে পাবলিক নিউসেন্স ক্রিয়েট করছে, সেটা অত্যন্ত লজ্জাজনক। আমি ধিক্কার জানাই যারা তার বাড়ির সামনে গিয়ে যে কাণ্ডটা করছে। এখন হয়তো একটু স্টপ হয়েছে, কিন্তু প্রথম কয়েকদিন যেটা হয়েছে, তার প্রায় দরজা ভেঙে দেওয়ার জোগাড়, সেখান থেকে নতুন সরকার এসেই তারা সমস্ত সিকিউরিটি সেখান থেকে উইথড্র করে নিয়েছে, করে মানুষের জীবনটাকে দুর্বিষহ করে তোলা, এটা কোনো কাজের কথা হতে পারে বলে আমি মনে করি না। অভিষেক ব্যানার্জি বিলাসবহুল জীবনে অভ্যস্ত, তাকে যে কোনো অন্য একটি বাড়িতে একজন সাধারণ মানুষের মতো থাকতে হবে, এই সত্যিটির সাথে কি উনি মানসিকভাবে মানিয়ে নিতে পারবে? আপনার কি মতামত? না, তিনি তো একজন সাধারণ মানুষ নন, তিনি তো একটা রাজনৈতিক দলের সেকেন্ড ইন কমান্ড, যেই পার্টিটা একটা 3টে রাজ্যে তাদের বিধায়ক আছে, সেই পার্টি, তিনি ন্যাশনাল জেনারেল সেক্রেটারি, তিনি 3 বারের সাংসদ, ভারতের মেম্বার অফ পার্লামেন্ট। তো তিনি তো সাধারণ মানুষ নন, প্রথম কথা এটা, হি ইজ নট আ কমন ম্যান। এই জিনিসগুলো বলে আমরা যেন পুরো তার যে সিকিউরিটিটা দরকার সেইটাকে আমরা বিলিটল করছি, এটা কথা নয়। তিনি বিলাসবহুল বাড়িতে থাকবেন না কিরকম থাকবেন, সেটা তিনি যেরকম অ্যাফোর্ড করতে পারবেন সেভাবে থাকবেন। তিনি তো কারণ মেরে মুষে তিনি বাড়ি করেছেন বলে তো আমরা শুনিনি। তিনি যদি তার নিজের যদি অর্থ উপার্জন করেন, তিনি সাংসদ, তিনি মাস গেলে 1.5 লাখ টাকা মাইনে পান,
তিনি ব্যবসা বাণিজ্য করেন, তো তিনি যেরকম অ্যাফোর্ড করতে পারেন সেরকম ভাবে থাকবেন। এখন সরকার চলে গেছে, এখন যদি তিনি অ্যাফোর্ড করতে না পারেন তিনি হয়তো একটা ছোট বাড়িতে চলে যাবেন, সেটা আলাদা ব্যাপার। সেটা তিনি কি করবেন এটা তার পার্সোনাল ডিসিশন। এইটা নিয়ে মানুষের যে পাবলিক স্ক্রুটিনি হচ্ছে এবং যে পাবলিক নিউসেন্স ক্রিয়েট করা হচ্ছে তার আমি বিরোধিতা করছি। একজন গণ রাজনীতিবিদ হিসেবে নিজের ভাবমূর্তি পুনরুদ্ধার করতে অভিষেক ব্যানার্জির এখন কি করা উচিত বলে আপনি মনে করেন? কোনো হাউজিং সোসাইটির একটি সাধারণ ফ্ল্যাটে থাকা, মারুতি গাড়িতে চড়া, মাঝে মাঝে মেট্রোতে যাতায়াত করা, সারা বছর টিএমসি কর্মীদের বাড়িতে থেকে যাতায়াত করা, আপনার পরামর্শ কি হবে? যদি টপ 3টে পরামর্শ আপনি অভিষেক ব্যানার্জিকে আজকের দিনে দাঁড়িয়ে দিতে চান, সেটা কি হবে? সারা বাংলা ঘোরা, আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার যে ভুলভ্রান্তিগুলো করছে সেগুলো মানুষের সামনে তুলে ধরা, এবং সেটা করতে গিয়ে জায়গায় জায়গায় আমাদের যেই পার্টি হেডকোয়ার্টার্স আছে সমস্ত ডিস্ট্রিক্টে, বা আমাদের পার্টির যে সমস্ত কর্মীরা আছে তাদের বাড়িতে থাকা, সেখানে ভোজন করা, সেখানে রাত কাটানো, সেগুলো আমি করার জন্য আমি রিকোয়েস্ট করতে পারি। আমি সাজেশন দেবো না, আমি রিকোয়েস্ট করতে পারি একজন পার্টি কর্মী হিসেবে আমার দলের নেতাকে, যে এখন যেহেতু পার্টি আর ক্ষমতায় নেই, এখন আমাদের মানুষের আস্থা আবার পুনরুদ্ধার করতে হবে। তার জন্য যেন তিনি আমাদের তৃণমূল কংগ্রেসের 35টি সাংগঠনিক জেলা আছেন, সমস্ত জেলা ধরে যদি অভিষেক দা ট্রাভেল করেন এবং পার্টির পোস্টমর্টেমটা করেন, তো সেটা করতে গেলে তার আর ওই শান্তিনিকেতনের বাড়িতে থাকার খুব একটা মানে ফুরসত হবে না আর কি।